Okay, now we can start our class. Okay, my dear friends, Assalamu alaikum. Good evening to everyone. I want to start my class. Good evening. Okay, good evening. First of all, the review of my previous class. Previously, we have discussed about the frequency of meeting. Okay, these are the several kinds of related with the several committee. Forum is the one point. কোরাম বলতে কি বোঝাচ্ছে এখানে? কোরাম কি? কেউ একজন বলেন তো কোরআন সম্পর্কে কি বুঝেন? স্যার কোরামটা হলো একটা মিনিমাম মেম্বার যারা মিটিং অ্যাটেন্ড না করলে মিটিং এর মানে সিগনিফিকেন্সি নষ্ট হয়ে যায়। মিটিং এর যে বিজনেস ট্রানজাকশন, যে বিজনেস ট্রানজাকশন গুলো করতে পারে না, এজেন্ডা গুলো মানে অ্যাপ্রুভ করতে পারে না। হ্যাঁ, নেক্সট, কোরআন সম্পর্কে কোম্পানি কি বলা হচ্ছে? গত ক্লাসে আমরা বলছিলাম কোরআন সম্পর্কে কি বলা হয়েছিল? কোম্পানি বলা হয়েছে, হ্যাঁ বলেন বলেন, একজন বলেন। স্যার গত ক্লাস করি নাই তো স্যার, একটু বললে ভালো হইতো। ঠিক আছে, কেউ একজন বললেই তো আপনি শুনবেন, সমস্যা নেই। বলেন, একজন বলেন। কোরআন বলা হয়েছে যদি মেম্বার 5 জনের কম হয়, 6 জনের কম হয়, 6 জনের বেশি না হয়, তাহলে 2 জন। 6 জনের বেশি না হলে তাহলে 2 জন। যদি 6 জনের বেশি হয় তাহলে কয়জন হবে? অ্যাটলিস্ট 3 মেম্বার। তাহলে ফোরাম হবে, অথবা হ্যাঁ, যদি রেজুলেশনে যেটা লেখা থাকে সেক্ষেত্রে হবে। কিসের ক্ষেত্রে? প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কি হবে? যদি মেম্বার 6 জনের বেশি না হয় তাহলে সেক্ষেত্রে দুই জন। ঠিক আছে। আর মিটিং এর মেম্বার যদি 6 এর অধিক হয় তাহলে 3 জন। আর অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে বলা হয়েছে 5 জন। সেক্ষেত্রে এটাকে কোরাম পূর্ণ হবে। ক্লিয়ার? তারপর অডিট কমিটির ক্ষেত্রে, অডিট কমিটি বলা আছে কি কোরাম কিভাবে হবে। অ্যাটলিস্ট একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে অডিট কমিটির ক্ষেত্রে। কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে বলা আছে সেগুলো। কারণ আমরা গত ক্লাস আলোচনা করছি, আমাদের সিলেবাস অনেক বেশি, আমরা বেশি এগুলা নিয়ে সময় শেষ আবার রিভিউ করতে পারবো না। আমরা নেক্সট চ্যাপ্টার চলে যেতে হবে। পাসিং অফ রেজুলেশন বাই সার্কুলেশন। কোন রেজুলেশন যদি কি হয়, পাস হয়, রেজুলেশন পাস মানে কি? যে কোনো লেনদেন, যে কোনো ট্রানজেকশন, বিজনেস ট্রানজেকশন ক্ষেত্রে পাস করার জন্য সেটা রেজুলেশনের মাধ্যমে পাস করতে হয়। যদি রেজুলেশনের মাধ্যমে পাস করতে, সেটা রেজুলেশন উল্লেখ করতে হবে। এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি থাকে তাহলে আমরা এই চ্যাপ্টার আলোচনা করবো, নাহলে আমরা পরবর্তী চ্যাপ্টার চলে যাব। স্যার রেজুলেশনের ব্যাপারটা যদি একটু বলতেন আর কি স্যার। রেজুলেশন হচ্ছে আপনার যে মিটিং হয়, সেই মিটিং এ স্পেশাল
সিদ্ধান্তগুলা যদি লিখিত আকারে যখন আসে তখনই তাকে রেজলিউশন বলা হবে। যখন মিটিং করে সেই মিটিং এর সিদ্ধান্তগুলা লিখিত রূপেই সাধারণত রেজলিউশন বলা হয়। ওকে। তার মানে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাই। এই চ্যাপ্টার নাম হচ্ছে কর্পোরেট কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সের রিলেটেড কর্পোরেট কমপ্লায়েন্সে আপনাদের আমরা যখন ফার্স্ট ক্লাসে পড়েছি তখন আমরা দেখেছি যে আমাদের টোটাল সিলেবাস গুলা কি আছে। মনে আছে? চ্যাপ্টার গুলোর নাম মনে আছে? আমাদের কি কি চ্যাপ্টার আছে, চ্যাপ্টার গুলোর নাম মনে আছে? না স্যার। একজন বলেন তো। এই যে চ্যাপ্টার গুলোর নাম, রোল অ্যান্ড অথরিটি অফ কোম্পানি সেক্রেটারি, দেখা যাচ্ছে? জি স্যার। Role and authority of company secretary, first chapter. We have completed that chapter. Then second chapter, board of directors and board process. Board of directors এবং board process গুলা কিভাবে হবে এটা আমরা শেষ করলাম। থার্ড চ্যাপ্টার স্ট্যাটিউটরি অডিটর, ফোর্থ চ্যাপ্টার কর্পোরেট কমপ্লায়েন্স এন্ড ফিফথ চ্যাপ্টার কর্পোরেট রিপোর্টিং। স্ট্যাটিউটরি অডিটরসটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, কর্পোরেট কমপ্লায়েন্স এখন পড়াবো। কর্পোরেট কমপ্লায়েন্সে কি কি আসছিল? কর্পোরেট কমপ্লায়েন্স আন্ডারে 4টা টপিক দেওয়া আছে। ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, কর্পোরেট গভর্নেন্স কোড ইস্যুড বাই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012, লিস্টিং রেগুলেশন 2015। এই 4টা কর্পোরেট কমপ্লায়েন্সের টপিক হিসাবে আপনাদের সিলেবাসে আছে। ক্লিয়ার? তাহলে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, কর্পোরেট গভর্নেন্স কোড, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট, লিস্টিং রেগুলেশন, এই নামগুলা শুনছেন নাকি আপনারা? কে কে শুনছেন? স্যার উপরের 3টে শুনছি স্যার। লিস্টিং রেগুলেশন শুনেন নাই না? না স্যার। ওকে, আর অন্য কেউ? মাত্র 2টা শুনছি। মাঝের 2টা শুনছেন না, কর্পোরেট গভর্নেন্স কোড আর হলো মানি লন্ডারিং। ওকে, থ্যাংক ইউ। অন্য কারো? ওকে, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে? জি স্যার। এটা শুনেন না এরকম কেউ এখানে থাকার কথা না, সবাই শুনছি আমরা। জাতীয় শুদ্ধাচার কৌশল, শুদ্ধাচার শুনছেন সবাই নাকি? একটা স্লোগান আছে না, বলেন তো সরকারের কি স্লোগান ছিল? শিষ্টাচার শুদ্ধাচার সভ্যজাতির অহংকার। ঠিক আছে, তো এই ছিল ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি। এটা যত গত সরকারের আমলে এটা খুব ব্যাপক প্রচার হচ্ছে। গত 17 বছরে প্রচুর এই নিয়ে প্রচুর লেখালেখি করছে, প্রচুর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড। যে প্রতিষ্ঠান আছে আপনি দেখবেন সকল প্রতিষ্ঠানেও কিন্তু ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ইন্টিগ্রিটি
ঠিক আছে, আর যত প্রতিষ্ঠান আছে কর্পোরেট গভর্নেন্স কোড যেরকম মানে মেনটেন করতে হয়, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজিও মেনটেন করতে হয়। ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির উপর স্কোর আছে, মার্কস আছে, সেই মার্কস অনুযায়ী যিনি হাইয়েস্ট মার্কস পাবেন তাকে কি করা হয়, অ্যাটলিস্ট 3 জনকে ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড দিতে হয়। ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি জাতীয় ভাবে এই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে, এবং এই স্ট্র্যাটেজি কার কার উপর বর্তায় সেগুলো আমরা আলোচনা করব, এবং এটা কি জিনিসটা কি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে দ্য ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি ইজ এ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, সরকারের এটা উদ্দেশ্য। যদিও আমরা এই যত ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি নিচ্ছে তত কি অনেক ক্ষেত্রেই আরো খারাপ রেজাল্ট বের হয়েছে। যে সবচেয়ে বেশি বাংলাদেশে যিনি আপনার জাতীয়ভাবে 1 নাম্বার হয়েছেন ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির মাধ্যমে অ্যাওয়ার্ড পেয়েছেন, উনি সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। কিন্তু এখানে কি বলা হচ্ছে, যে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি ইজ এ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, এটা সরকারের একটা ইনিশিয়েটিভ। তো উদ্দেশ্যটা কি, এইমড এট এস্টাবলিশিং এ করাপশন ফ্রি। এটা কেন করা হয়েছে, এর লক্ষ্যটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বেন, at establishing a corruption-free, just and morally upright society। ঠিক আছে, এবং নৈতিকভাবে সর্ব উত্তম সমাজ গঠনের উদ্দেশ্যে নিয়ে, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে আপনার থাকবে না, ভেদাভেদ থাকবে না, টু এনশিওর হিউম্যান ডিগনিটি, মানুষের যেই একটা মানে সম্মান সূচক, টু এনশিওর হিউম্যান ডিগনিটি অ্যান্ড প্রমোট ন্যাশনাল ওয়েলফেয়ার, এবং আলটিমেটলি হচ্ছে কাজ কাজ কি জাতীয় যে উন্নয়ন সেখানে অবদান রাখবে। ইট ইজ রুটেড ইন দ্য আইডিয়ালস অফ দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এমফাসাইজিং ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড অ্যাডহারেন্স টু দ্য ইউনাইটেড নেশন চার্টার। জাতিসংঘের যে সনদ, সেই জাতিসংঘের সনদের সাথে আমাদের স্বাধীনতার যেই স্লোগান, সেই স্লোগানকে ধারণ করে সে অনুযায়ী বলা হয়েছে, এখানে এমফাসাইজ করা হয়েছে ইকুয়ালিটি যেন সবার ভিতরে থাকে, সামাজিক ন্যায় বিচার যেন থাকে, এবং জাতিসংঘের যে সনদ সেই সনদগুলা সংযুক্ত করা হয়। এই 4-5টা জিনিস সবগুলাকে আইডিওলজি ধরেই এই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজিটা ডেভেলপ করা হলো, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন। যদি এটা বাস্তবিক অর্থেই যদি এটা সঠিক হতো, এটা যদি আপনার ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে অনেক কিছুই কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রুলস রেগুলেশন অনেক মানে ছাড়াই মানুষ অটোমেটিক্যালি ভালো থাকবে। ইথিক্স, হ্যাঁ, ইন্টিগ্রিটি, এগুলো যদি ঠিক থাকে, তাহলে এই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজিটা আসছে কোথা থেকে, ইন্টিগ্রিটি। আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের যে 5 ফান্ডামেন্টাল ইথিক্স, তার ভিতরে একটা ইথিক্স হচ্ছে ইন্টিগ্রিটি। সেই কনসেপ্ট অফ ইন্টিগ্রিটি মিন honesty, ethics, and adherence to social values at both individual and organizational level. It is essential for good governance and must be embedded in the laws, systems, and philosophies of the state to promote righteousness and accountability. এখন বলেন, আপনারা কি ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি শুনছেন কিনা সবাই? প্রথম দিকে আপনারা কনফিউশন ছিলেন, আসলে এটা কি। শুনছেন? কে এম মাসুদ, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি সম্পর্কে কি আপনি জানেন কিছু? স্যার ইন্টিগ্রিটিটা বুঝি স্যার, যে এটা হচ্ছে স্যার আমাদের সততার একটা সর্বোচ্চ চূড়া আর কি, যেটা মানে একটা মৌলিক বিষয়, যেটা ভাঙা যাবে না সততাটা। আচ্ছা, তো ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি এটা কি, এটা কি শুনছেন এই ব্যাপারে কিছু? স্যার না স্যার, এই নেশাটা আজকে দেখলাম স্যার। আজকে না? কারণ আমাদের প্রতিষ্ঠানেও ইন্টিগ্রিটিটা প্র্যাকটিস হয় আর কি। সব জায়গায় প্রতিষ্ঠানে ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির উপর আপনার ইন্টিগ্রিটি আছে, মানে জি স্যার। ওইটার উপর অ্যাওয়ার্ড দেওয়া হয়, মিনিমাম 1-2 জনের দেখাইতে হয়। ঠিক আছে, যে রেগুলেটরি বডি, সেই রেগুলেটরি বডিকে দেখাইতে হয় যে আমার ব্যাংকে বা আমার প্রতিষ্ঠানে ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি ফলো করা হয়। জি স্যার।
থ্যাংক ইউ। তাহলে আমরা ইন্টিগ্রিটি বলতে আমরা বুঝবো কি, এখানে বলা হচ্ছে অনেস্টি, ইথিক অ্যান্ড অ্যাডহেরেন্স টু সোশ্যাল ভ্যালু অ্যাট বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন লেভেল। ব্যক্তি জীবনেও হতে হবে এবং এটা আপনার যেখানে আপনি কাজ করেন, যেখানে আপনি বিজনেস করেন, সেখানে অর্গানাইজেশন লেভেলেও সেটা বাস্তবায়ন করতে হবে। গুড গভর্নেন্স যেটাকে বলে, সেই গুড গভর্নেন্স করতে গেলে ইন্টিগ্রিটি ডেভেলপ করতেই হবে। এবং ইন্টিগ্রিটি মাস্ট বি এমবেডেড ইন দ্য ল, সিস্টেমস অ্যান্ড ফিলোসফি, যে আইন ব্যবস্থা বা আপনার যে দার্শনিক চিন্তা চেতনা সবগুলাকেই প্রমোট করে সঠিকভাবে আপনার কাজটা এবং আপনার যে অ্যাকাউন্টেবিলিটি, আপনার যে দায়িত্ব, হ্যাঁ, জবাবদিহিতা, সেটা নিশ্চিত করে এই ইন্টিগ্রিটির মাধ্যমে। রেশনাল অফ দ্য ফর দ্য এই স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা কেন নেওয়া হয়েছে, এটার পক্ষে যুক্তি। while laws and regulation exist, যদিও আইন এবং রেগুলেশন আছে, বিভিন্ন রেগুলেশন আছে, দেয়ার ইমপ্লিমেন্টেশন ইজ ওপেন ইনএডিকুয়েট, এবং এগুলার যথাযথ বাস্তবায়ন পর্যাপ্ত হয় না, লিডিং টু করাপশন, যার ফলে দুর্নীতি হয়েই যাচ্ছে। এই জন্য এটি ন্যাশনাল ইন্টিগ্রিটি NIS aims to guide organizations with structure, planning and resource management, foster a culture of ethical conduct, promote transparency, accountability and strengthen the code of conduct system. ঠিক আছে, এই কারণেই এই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে। কারণটা কি, রেশনাল কি, তাদের যৌক্তিকতা হচ্ছে এই মানে যে আইন কানুন, নিয়ম কানুন, অধ্যাদেশ আছে, সেগুলা যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, যার দরুন দুর্নীতি হয়ে যাচ্ছে। সেই জন্য এই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজিটা নেওয়া হলো। অবজেক্টিভ, সেটা উদ্দেশ্যটা কি, the main goal is to build public trust by promoting integrity across all sectors. জনগণের আস্থা বিল্ড আপ করা, আস্থা ফিরিয়ে নেওয়া, আস্থা অর্জন করা, এই হচ্ছে এই ইন্টিগ্রিটির মূল উদ্দেশ্য। জনগণের আস্থা কিসের উপর? অল সেক্টর, সকল সেক্টরের উপর, সকল জায়গায়, সরকারি বেসরকারি, হ্যাঁ, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সব জায়গায় যেন জনগণ যেন মনে করে, জনগণ যেন যা তার যে প্রাপ্য, সে প্রাপ্যটা যথাযথ পায়, সে আস্থাটার জন্য বিল্ড পাবলিক ট্রাস্ট। This strategy seeks to enhance awareness among both state and non-state institutions, ensure balance and cooperation among the executive, legislative, and the judicial branches, recognize the need for citizen involvement in holding institutions accountable. এই উদ্দেশ্যে নিয়ে এই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজিটা ডেভেলপ করা হয়। এখন ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির টার্গেট গ্রুপ কারা এবং ইমপ্লিমেন্টেশন কোথায় হবে? NIS targets a wide range of stakeholders, including government and public institutions, civil society, families, media, private sector, emphasizes a collaborative approach coordinating by the cabinet division to create a society built on integrity, necessary for sustainable development, rule of law, and improve quality of life. Integrity pillar. NIS identifies key pillars of governance. সেই গভর্নেন্সের কি পিলার গুলা কি কি? দ্যাট ইজ দ্য জুডিশিয়ারি, লেজিসলেচার, এক্সিকিউটিভ, সিভিল সোসাইটি, মিডিয়া, প্রাইভেট সেক্টর, এই রকম দ্যাট মাস্ট দ্য ফাংশন ইফেক্টিভলি টু প্রিভেন্ট করাপশন। এই যে নর্মালি যদি এই জিনিসগুলা গভর্নেন্সের যে পিলার, কি পিলার, সেগুলা যদি যথাযথভাবে কাজ করে, হ্যাঁ, তাহলেই দুর্নীতি মুক্ত হবে। ইফ দোজ পিলার্স আর উইক, যদি এই পিলার গুলা দুর্বল হয়ে যায়, করাপশন ক্যান ফ্লোরিশ, আন্ডারমাইনিং ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক ট্রাস্ট, যার ফলে ডেভেলপমেন্ট হবে না এবং জনগণের আস্থা আসবে না। তাহলে আমরা তাই তো দেখতেছি, আইনের সুশাসন যদি না থাকে, জুডিশিয়ারি, লেজিসলেচার, সিভিল সোসাইটি, মিডিয়া, পাবলিক সেক্টর, এগুলা সঠিকভাবে না চলে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি কোন কোন সেক্টরের উপর মানে প্রযোজ্য? স্টেট ইনস্টিটিউশন অর্গানাইজেশন,
সরকারি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে এক্সিকিউটিভ অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পার্লামেন্ট, জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, অ্যাটর্নি জেনারেল, পাবলিক সার্ভিস কমিশন, অফিস অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অম্বাডিসম্যান, অ্যান্টি করাপশন কমিশন, লিগ্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল, আর হচ্ছে নন স্টেট ইনস্টিটিউশন, সরকারি রিলেটেড না। Political parties, industries and commercial organizations of the private, NGO and civil society, family, educational institutions and media. তাহলে এই হলো এই ইনস্টিটিউশন গুলা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির আন্ডারে থাকবে। এই ইনস্টিটিউশনাল গুলা actively working, the institutions mentioned are actively working to combat corruption and promote integrity within their respective areas. তারা কি করবে, অনগোয়িং রিফর্ম সিস্টেম, তাদের সিস্টেমস আছে সেটা রিফর্ম করার চেষ্টা করবে, এন্ড প্রসেস আর আন্ডারওয়ে, অথবা যেগুলা প্রসেস আছে মানে রেডি হচ্ছে যে সিস্টেমগুলা সেগুলা রিফর্ম করবে। এবং কেন রিফর্ম করবে, এবং সেগুলোর জন্য তারা একটা অ্যাকশন প্ল্যান রাখবে, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এন্ড লং টার্ম। 3 মেয়াদি তাদের অ্যাকশন প্ল্যান থাকবে। শর্ট টার্মে কি করবে, মিডিয়াম টার্মে কি করবে, লং টার্মে কি করবে। তাহলে আমরা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি যদি আমরা মূল বেসিকটা বুঝি, তাহলে কিন্তু এখান থেকে মানে যে কোনো কোশ্চেন আসলে আমরা কম বেশি লিখতে পারবো। যেমন এখানে বলা হচ্ছে কোর গোল এবং প্রিন্সিপালস অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি। এটা মূল লক্ষ্য কি এবং এটা কোন প্রিন্সিপাল উপর ভিত্তি করে হয়। মূল লক্ষ্য কি, মূল লক্ষ্য প্রমোট ইথিক্যাল লিডারশিপ। আপনি ইথিক্যালি যেন হয়, কম্পিটেন্ট এন্ড নন পার্টিসিয়ান, পাবলিক সার্ভিস গুলা যে প্রতিষ্ঠান আছে পাবলিক সার্ভিস রিলেটেড সেগুলো যেন কম্পিটেন্ট হয় এবং তারা যেন কোনো বায়াসনেস না করে, যার যেটা প্রাপ্য তাকে যেন সেইভাবে সার্ভিসটা দেয়। এনহ্যান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি, স্ট্রেনথেন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, এম্পাওয়ার এন্টি কারাপশন রিপোর্ট, অ্যাক্টিভেট নন স্টেট স্টেক হোল্ডার এটসেট্রা। এগুলো হচ্ছে এই প্রিন্সিপালস উপর এবং এই কোর গোল, এই গোলগুলা তাদের উদ্দেশ্য লক্ষ্যের উপর ভিত্তি করে এনআইএস এস্টাবলিশ হয়েছে। এখান থেকে গভর্নমেন্ট যখন এনআইএস ইন্ট্রোডিউস করলেন, তখন তার কিছু এক্সপেকটেশন আছে। এক্সপেকটেশন কি ছিল? এক্সপেকটেশন ছিল যে ইনস্টিটিউশন ওয়াইড ইমপ্লিমেন্টেশন হবে, যে প্রতিষ্ঠানে সুন্দরভাবে সেটা ইমপ্লিমেন্টেশন হবে, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি থাকবে, ব্যক্তি সবাই সেটার রেসপন্সিবিলিটি নিবে, তার ব্যক্তিগত অন্যের উপর দায় চাপাতে চাবে না। ইনক্লুসিভ পার্টিসিপেশন, সবাই এখানে পার্টিসিপেশন করবে। ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে সবাই নিজেকে নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে সেখানে নিজেকে একটা মালিক হিসাবে মনে করবে, স্টেক হোল্ডার। কন্টিনিউড গভর্নমেন্ট সাপোর্ট, এবং গভর্নমেন্টকে তারা সবসময় সাপোর্ট দিয়ে যাবে। ইউটিলাইজেশন অফ এক্সিস্টিং যে ইনস্টিটিউশন আছে সেগুলো তারা সঠিকভাবে ব্যবহার করবে। ইন্টিগ্রেশন অফ গভর্নমেন্ট পিলার, গভর্নেন্সের যে পিলারগুলো সেগুলা সব পরস্পরের সাথে সমন্বয় সাধন থাকবে। এই ছিল গভর্নমেন্টের যখন ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি ইনিশিয়েট করে, তখন গভর্নমেন্টের আশা ছিল এই কারণে জিনিসগুলো তারা পাবে। Integrity strategy of industrial and commercial organizations in the private sector. প্রাইভেট সেক্টরে যখন ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি শুরু করলো, সেই ক্ষেত্রে কি হবে? প্রাইভেট সেক্টরে হচ্ছে ইম্পর্টেন্স অফ প্রাইভেট সেক্টর ইন্টিগ্রিটি। প্রাইভেট সেক্টরে এটা প্রয়োজনীয়তা কি? প্রাইভেট সেক্টর সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটস টু বাংলাদেশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। বাংলাদেশের অর্থনীতির মূল তালিকা শক্তি হচ্ছে প্রাইভেট সেক্টর। এখানে ইনক্লুডিং ওয়েলথ ক্রিয়েশন, আমার একটা
তাহলে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির প্রাইভেট সেক্টরে কি প্রয়োজন? প্রাইভেট সেক্টর যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম পোর্শন অর্থনীতিতে কন্ট্রিবিউশন করে থাকে, সেখানে সম্পদ অনেক সম্পদ প্রাইভেট সেক্টর থেকে তৈরি হয়। অনেক জব হোল্ডার আছে, সার্ভিস ডেলিভারি করে থাকেন। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরটা বিশাল। প্রাইভেট সেক্টরের উপর পাবলিকের ট্রাস্ট দরকার আছে। যদি প্রাইভেট সেক্টরের উপর ট্রাস্ট না থাকে তাহলে ডেভেলপ হবে না। যেন বলা আছে, ইন্টিগ্রিটি ইন দিস সেক্টর ইজ ক্রুশিয়াল টু sustaining public trust, fostering fair business practice and promoting corporate governance. এখন প্রাইভেট সেক্টরে কি কি সমস্যা গভর্নমেন্ট তখন আইডেন্টিফাই করলো যখন এনএস ইমপ্লিমেন্টেশনে যাবে? Key integrity related challenge in the private sector include addressing the loan default crisis. দেখলো যে প্রাইভেট সেক্টরে লোনের সংখ্যা শুধু বেড়েই যাচ্ছে। কর্পোরেট গভর্নেন্সের প্র্যাকটিস হচ্ছে না, যার যার মালিকানা সে নিজের মতো নিজে ব্যবহার করতেছে। ইমপ্লিমেন্টিং ফেয়ার অ্যান্ড পারফরমেন্স বেসড এমপ্লয়ি কম্পেনসেশন, এমপ্লয়ীদের কম্পেনসেশনে সঠিকভাবে দিচ্ছে না। সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য এনআইএস চালু করার চিন্তা করলো। ইনফোর্সিং লস অন কনজিউমার প্রোটেকশন অ্যান্ড ব্যাংকরাপসি, প্রিভেন্টিং পলিসি প্র্যাকটিসেস থ্রু দ্য কম্পিটিশন অ্যাক্ট, প্রমোটিং এ কালচার অফ সেলফ রেগুলেশন ভায়া বিজনেস চেম্বার্স এটসেট্রা। এগুলো ছিল মানে কি চ্যালেঞ্জ যেগুলো আইডেন্টিফাই করেছিল যে এনআইএস ইমপ্লিমেন্টেশনের জন্য। তারপর প্রাইভেট সেক্টরের কিছু এনআইএস এর জন্য কিছু গোল এবং রিকমেন্ডেশন ছিল। শর্ট টার্ম, লং টার্ম গোল কি, শর্ট টার্ম গোল কি, অ্যাকশন প্ল্যান ছিল, যে অ্যাকশন প্ল্যান কিভাবে এটা বাস্তবায়ন করবে। এই এনআইএস ইমপ্লিমেন্টেশনের জন্য ইথিক্স কমিটি আর ইন্টিগ্রিটি ফোকাল পয়েন্ট কি করছে? ফোকাল পয়েন্টটা কি? ফোকাল পয়েন্ট সম্পর্কে কোনো ধারণা আছে কারো? ফোকাল পয়েন্ট মাঝে মাঝে কথা বলতে হবে, নতুবা তো আমি এক কথা বলে গেলে তো বুঝবো যে অনেক সময় ঘুমাই যাবেন। জি স্যার, ফোকাল পয়েন্ট আচ্ছা। হচ্ছে স্যার যে কোম্পানির প্রতিনিধিত্ব করেন স্যার, কিসের ফোকাল পয়েন্ট মানে? যিনি কোম্পানির প্রতিনিধিত্ব করেন স্যার। কিসের প্রতিনিধিত্ব? যেমন ধরেন স্যার যে মিডিয়ার সামনে কথা বলা বা কোনো প্রেস ব্রিফিং দেওয়া, এই জাতীয় স্যার। স্পেসিফিক শুধু মিডিয়ার সাথে কথা বলতে বলেন সেই ফোকাল পয়েন্ট, নট লাইক দ্যাট। জি স্যার। যাকে যেটার রেসপন্সিবল করা হবে তার মাধ্যমে তথ্যটা রেগুলেটরের কাছে যাবে, তখনই সেই হবে ফোকাল পয়েন্ট। জি স্যার। যেমন প্রেস মিডিয়া কি ওনার মাধ্যমে পাবলিকের কাছে তথ্য যাবে, এই জন্য তাকে প্রেসের জন্য তাকে ফোকাল পয়েন্ট তৈরি করা হলো। ইন্টিগ্রিটির জন্য ইন্টিগ্রিটি একজন দেখবে, তাকে ইন্টিগ্রিটির ফোকাল পয়েন্ট একজন সেট করা হলো। ওমেন এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্টের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হলো। এই প্রতিষ্ঠানের যত কিছু ওমেন এন্টারপ্রেনিউর রিলেটেড কোনো তথ্য জানতে হলে তার কাছে জানবেন বা তার সাথে যোগাযোগ করবেন। শি উইল বি ফোকাল পয়েন্ট। ক্লিয়ার? তাহলে ফোকাল পয়েন্ট হচ্ছে মধ্যমণি আর কি, মূল পয়েন্ট, যে পয়েন্টে গেলে আপনি এই রিলেটেড সকল তথ্য পাবেন, সাবজেক্ট রিলেটেড তথ্য পাওয়া যাবে যার কাছে, সেই হচ্ছে ফোকাল পয়েন্ট। ক্লিয়ার? এখন ইথিক্স কমিটি এবং ইন্টিগ্রিটি ফোকাল পয়েন্ট, ইন্টিগ্রিটি সম্পর্কিত একজনের দায়িত্ব নিতে হবে, প্রতিটা প্রতিষ্ঠানে একজন করে থাকবে, সে এখানকার ইন্টিগ্রিটি সম্পর্কে সে তথ্য দিবে, সে তার রেসপন্সিবল হবে। তাহলে এই এনআইএস ইমপ্লিমেন্টেশনের জন্য প্রতিটা প্রতিষ্ঠানে ইথিক্স কমিটি ছিল এবং ইন্টিগ্রিটির ফোকাল পয়েন্ট, ইথিক্সের এবং ইন্টিগ্রিটির একজন ফোকাল পয়েন্ট ছিল। ইথিক্স কমিটির কাজ কি? রেসপন্সিবিলিটি আইডেন্টিফাই সাকসেস এন্ড অবস্টাকলস টু ইন্টিগ্রিটি,
formulate type down action, plans to address issues, assign responsible personnel to implement those plans, monitor and review progress, report implementation status to the board or senior management. আর ফোকাল পয়েন্টের কাজ কি ছিল? ফোকাল পয়েন্টের ডিউটি হচ্ছে ensure integrity across the department through the guidance and work plan. যে গাইডেন্স তাকে দেওয়া হয়েছে এবং তাকে যে ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে সে অনুযায়ী সে এটা ইমপ্লিমেন্টেশন করবে। এডুকেট অল এমপ্লয়িজ অ্যাবাউট এনআইএস সম্পর্কিত সকল এমপ্লয়ীদেরকে সেখানে এডুকেট করবে। অ্যাডভোকেট ফর প্রসেস অটোমেশন, লিড অ্যান্টি কারাপশন এফোর্টস, প্রমোট ইথিক্যাল বিহেভিয়ার ইন ডেইলি অপারেশন, অ্যালাইন অর্গানাইজেশনাল প্র্যাকটিস উইথ এনআইএস and national policy, recommend sanction against unethical behavior. তাহলে এই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির স্ট্র্যাটেজিক আউটলুকটা কি? দ্য স্ট্র্যাটেজি ইজ এ লিভিং document evolving to promote integrity and reduce corruption in the private sector. Implementation provision requires institutional capacity building, action-oriented planning, legal and regulatory reform, continuous collaboration between the government and private sector entities. এই ছিল আমাদের ইন্টিগ্রিটি সম্পর্কিত। এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ইন্টিগ্রিটি নিয়ে। আপনারা ইয়াতে নেটে সার্চ দিলে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, ঠিক আছে, পুরা ইয়েটা পাবেন। ওই যে স্ট্র্যাটেজিটা নিচ্ছে সেই স্ট্র্যাটেজিটা পাবেন, সেটা দেখতে পারেন। আমার এখানে ওইটার সামারি কপিটা আসছে আর কি, ওই ওই এক থেকে সামারিটা আসছে। কারো কোনো কোশ্চেন আছে? কারো স্যার কোশ্চেন না থাকলে কনসেপ্ট আমি ক্লিয়ার স্যার। আমি আমি একটু বলি, ক্লিয়ার হলে আপনি একটু বলেন। ন্যাশনাল ইন্টিগ্রিটি বলতে কি বুঝছি? শিষ্টাচার বা সততা, হ্যাঁ, যেখানে হচ্ছে আমাদের দুর্নীতি বা কারাপশন গুলাকে প্রিভেন্ট করবে এবং হচ্ছে প্রতিষ্ঠানে এমন একটা সেট আপ তৈরি করা যেটা হচ্ছে কমিটির মাধ্যমে এগুলাকে প্রিভেন্ট করবে। অ্যান্টি কারাপশন যে ইগুলো আছে, কারাপশন ফ্রি করা, কারাপশন বন্ধ করা এবং হচ্ছে সঠিক নিয়মে হচ্ছে কোম্পানিকে, আমাদের প্রতিষ্ঠানকে চালানোর জন্য একজনকে আমরা অ্যাসাইন করতে পারি এখানে, যার কাজই থাকবে হচ্ছে ইন্টিগ্রিটি যেখানে ডিফল্ট হচ্ছে বা কোথায় বাধাগ্রস্ত হচ্ছে এটা আমাদের কমিটির মাধ্যমে জানানো। থ্যাংক ইউ। অন্য একজন বলেন। এখানে আমার এখানে স্লাইডও দেওয়া আছে। ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝছি, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি কি? আমরা একটু বিরতি নিচ্ছি, আজান হচ্ছে, আজানের জন্য একটু বিরতি নেই। এখানে শোনা যাচ্ছে না।
ওকে, একজন বলেন তো ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি নিয়ে, ন্যাশনাল ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি ইয়া নিয়ে। মোহাম্মদ শাহিন আলম। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা বলেন তো ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি কি বলছি আমরা? ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি হচ্ছে জাতীয় শুদ্ধাচার নীতি, যেখানে দুর্নীতি মুক্ত, তারপর মোরালি আপরাইট সোসাইটি প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ করা এবং এখানে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড প্রদান করা, আহ, এবং এই কালচারটা গড়ে তোলা। এইটুকু বলছি স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন্য একজন বলেন। মোহাম্মদ মহসিন, শুনতে পাচ্ছেন? তারিকুল ইসলাম, শুনতে পাচ্ছেন? শাহাবুদ্দিন, রেসপন্স না করলে তো হবে না, রেসপন্স করতে হবে। তাহলে আমরা, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ধরে নিচ্ছি যে সবাই বুঝছি, নেক্সট আমরা চলে যাচ্ছি। আবার আমি একটু রিপিট করছি, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি, গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়া, যার উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিমুক্ত এবং মানুষের নৈতিকতার উন্নয়ন করা, নৈতিকতা উৎকর্ষ সাধন করা সামাজিকভাবে, যার মাধ্যমে সমাজের মানুষের যে মানুষ নামে তার যে নির্দিষ্ট আইডেন্টিটি সেটা আরো ডেভেলপ হবে এবং সর্বোপরি জাতীয়ভাবে উন্নয়নের সহায়তা হবে। এই জন্যই গভর্নমেন্ট এটা এই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজিটা হাতে নিয়েছেন। এবং এই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির পিছনে যে আইডিওলজির ডিপেন্ড করে আইডিওলজি নিয়েছিল, সেই আইডিওলজিটা হচ্ছে স্বাধীনতার যে ঘোষণা বা স্বাধীনতার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা স্বাধীনতার পরবর্তীতে মানুষের ইকুয়ালিটি, সবসময় আমরা বলি যে ইকুয়ালিটি ডেভেলপ করা। হ্যাঁ, আপনি আপনি খাবেন আমি উপবাস থাকবো এরকম যেন না হয়, সবার মধ্যে জাস্টিফিকেশন থাকে, সোশ্যাল জাস্টিস থাকে, অ্যাডহেরেন্স, মানে জাতিসংঘের যে সনদ, সেই সনদে বলা আছে যে ইন্টিগ্রিটি ডেভেলপ করার জন্য সেই সনদটাকে সংযুক্ত করা। এই কারণেই আসলে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে। এখন এই ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি বলতে গেলে এখানে তিনটা ওয়ার্ড, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি। ন্যাশনাল বলতে আমরা জানি দেশের, সর্বোপরি দেশের, সারা বাংলাদেশে, জাতীয়। ইন্টিগ্রিটি মানে কি? স্ট্র্যাটেজি মানে জানি কৌশল, যে কোনো একটা কৌশল। তো ইন্টিগ্রিটি বলতে কি বোঝানো হলো? ইন্টিগ্রিটি বলতে বোঝানো হচ্ছে অনেস্টি, ইথিক্স অ্যান্ড সোশ্যাল যে ভ্যালু, সেই ভ্যালুটা সংযুক্ত করা। অনেস্টির সাথে ইথিক্স যদি থাকে, অনেস্টি থাকে এবং সোশ্যাল ভ্যালুটা যদি একত্রিত থাকে, এটা ইন্ডিভিজুয়াল লেভেলে এবং অর্গানাইজেশন লেভেলে, তখনই তাকে বলা হবে ইন্টিগ্রিটি। আমরা আগেও বলছিলাম, আমরা আগে জানতাম শুধু ইন্টিগ্রিটি মানে হচ্ছে অনেস্টি, আসলে ইন্টিগ্রিটি মানে অনেস্টি না, ইন্টিগ্রিটির সাথে আরো কিছু যোগ করলে তখন এটা অনেস্টি হয়। সরি, অনেস্টির সাথে আরো কিছু যোগ করলে তখন এটা ইন্টিগ্রিটি হয়। আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ভাষা ইন্টিগ্রিটি মিন অনেস্টি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। ইন্টিগ্রিটি মিনস অনেস্টি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। আপনি অনেস্টি থাকবে এবং সাথে আপনি স্ট্রেট ফরওয়ার্ড করবেন। এবং ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজিটা রেশনালটা কি?
রেশনালটা হচ্ছে এই এনআইএস ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে অর্গানাইজেশনের স্ট্রাকচার, যে প্ল্যানিং এবং রিসোর্স ম্যানেজমেন্ট, সেটা সঠিক গাইডলাইন পাবে। ইথিক্যাল যে কন্ডাক্ট, সে কন্ডাক্ট গুলা ইথিক্যাল যে কালচারাল ইথিক্যাল কন্ডাক্ট আছে, সেই সামাজিকতা এবং সেই মানে আচার আচরণগুলা, সেগুলো আরো ডেভেলপ হবে। এই কারণে এটা এই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে। এটা অবজেক্টিভ হচ্ছে পাবলিক ট্রাস্ট বিল্ড করা, দেন হচ্ছে টার্গেট গ্রুপ করা। টার্গেট গ্রুপ গভর্নমেন্ট এবং পাবলিক যে ইনস্টিটিউশন আছে, সকল কিছু, যে সিভিল সোসাইটি, ফ্যামিলি, মিডিয়া, প্রাইভেট সেক্টর, অল আর ইনক্লুডেড ইন এনআইএস টার্গেট। ইন্টিগ্রিটি পিলার গুলা কি কি? ইন্টিগ্রিটি পিলার হচ্ছে যে গভর্নেন্সের এনশিওর করার জন্য, দুর্নীতি দমন করার জন্য, দুর্নীতি প্রতিরোধ করার জন্য গভর্নেন্সের সুশাসনের যতগুলা পিলার আছে, সবগুলা পিলারই হচ্ছে ইন্টিগ্রিটি পিলার। সেইগুলা কি কি? গভর্নেন্স কারা সুশাসন নিশ্চিত করে? বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সিভিল সোসাইটি, মিডিয়া, প্রাইভেট সেক্টর, all are included in integrity pillar. গভর্নমেন্ট, স্টেট ইনস্টিটিউশন, অর্গানাইজেশন আন্ডারে কারা কারা? নন স্টেট ইনস্টিটিউশন এন্ড অর্গানাইজেশন আন্ডারে লিস্টে এখানে দেওয়া আছে। এবং ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি নিতে গেলে আপনার মানে অ্যাকশন প্ল্যান, 3টা অ্যাকশন প্ল্যান নিতে হবে: শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির যে গোল, মূল যে উদ্দেশ্য এবং যে প্রিন্সিপালস এর উপর ডিপেন্ড, সেটা হচ্ছে প্রমোট ইথিক্যাল লিডারশিপ, এনশিওর কম্পিটেন্ট and non-partisan public service, enhance financial accountability, strengthen judicial independence, empower anti-corruption efforts, activate non-state stakeholders. গভর্নমেন্টের যে এক্সপেকটেশন এই এনআইএস থেকে, গভর্নমেন্টের এক্সপেকটেশন হচ্ছে ইনস্টিটিউশন ওয়াইড এটা ইমপ্লিমেন্টেশন হবে, ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবিলিটি নেবে, ইনক্লুসিভ পার্টিসিপেশন, সকলে পার্টিসিপেশন করবে, কন্টিনিউড গভর্নমেন্ট সাপোর্টটা কন্টিনিউ থাকবে, ইউটিলাইজেশন অফ এক্সিস্টিং ইনস্টিটিউশন, ইন্টিগ্রিটি অফ গভর্নেন্স পিলার্স। দেন ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির যে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল অর্গানাইজেশনের ক্ষেত্রে, প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে এটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন ইম্পর্টেন্স অফ প্রাইভেট সেক্টর ইন্টিগ্রিটি। এই প্রাইভেট সেক্টরের চ্যালেঞ্জ গুলা কি কি? দেন এখানে গোল এবং সেক্ষেত্রে রিকমেন্ডেশন গুলা কি কি? রিকমেন্ডেশন হচ্ছে শর্ট টার্ম রিকমেন্ডেশন, মিডিয়াম টার্ম রিকমেন্ডেশন। শর্ট টার্ম রিকমেন্ডেশন হচ্ছে প্রাইভেট সেক্টর মূল প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার হচ্ছে ডিফল্ট আর লোন বেড়ে যাওয়া। সেখানকার শর্ট টার্ম রিকমেন্ডেশন হচ্ছে ব্যাংকরাপসি অ্যাক্ট, হ্যাঁ, এনফোর্স করা, এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ইফেক্টিভলি। এই দুইটা আইন প্রথমে শুরুতেই ইফেক্টিভলি ইমপ্লিমেন্টেশন করতে হবে, ব্যাংকরাপসি অ্যাক্ট এন্ড কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। দেন মিডিয়াম এবং লং টার্ম রিকমেন্ডেশন হচ্ছে স্ট্রেনথেনিং ইনস্টিটিউশন সাথে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এন্ড ন্যাশনাল প্রোডাক্টিভিটি সেন্টার। এরকম এখন ন্যাশনাল স্ট্র্যাটেজির আন্ডারে টাইম ফ্রেম দেওয়া আছে, কখন এটা ইমপ্লিমেন্টেশন হবে, কারা এটা রেসপন্সিবল এজেন্সি, এটা সাপোর্ট করবে কে কে। পারফরমেন্স ইন্ডিকেটর গুলা কি কি? তারপর ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে কমিটি লাগে, ইথিক্স কমিটি লাগবে, এবং আলাদা ইন্টিগ্রিটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে হবে। ফোকাল পয়েন্টের ডিউটি গুলা ইথিক্স কমিটির রেসপন্সিবিলিটি আলাদা ভাবে সেট করে দিতে হবে। তারপর স্ট্র্যাটেজিক আউটলুকটা কি? এটা হচ্ছে লাইভিং ডকুমেন্ট, এটা চলতেই থাকবে। ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে, অ্যাকশন ওরিয়েন্টেড প্ল্যানিং এর ক্ষেত্রে,
লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি রিফর্ম, কন্টিনিউয়াস কোলাবোরেশন বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। এই ছিল আমাদের এনআইএস এর যে স্ট্র্যাটেজি দেওয়া আছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন, সেটা সারমর্ম। দেন আমরা চলে যাব কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এর সারমর্মতে। এই কর্পোরেট গভর্নেন্স কোড 2018 আপনারা অলরেডি আমার এই কোর্সের যে ফার্স্ট 20 ক্লাসে আপনারা এগুলা ভালো করে করেছেন। তারপরেও যেহেতু আমার এখানে দেওয়া আছে, আমি একটু গো থ্রু করব। কর্পোরেট গভর্নেন্স কোড কত সালে ইস্যু করছেন এবং কে ইস্যু করেছেন বলেন তো একজন? তো মানে 2018 সালে ইস্যু করছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক। ওকে, থ্যাংক ইউ। এর আগে এটা শুরু করেছে কত সালে এটা? 2018 সালে স্যার। এর আগে শুরু করছে, এটা একটা গাইডলাইন দেওয়া হয়েছিল কর্পোরেট গভর্নেন্সের 2012 সালে। 2012 সালে। ওকে, 12 সালে। দেন এখানে কর্পোরেট গভর্নেন্সের যে ফিচার্স গুলা, সেগুলা আমরা এখানে যদি একটু গো থ্রু করি, এগুলো আপনারাও পারেন। সাইজ বলা হয়েছে, বোর্ড অফ ডিরেক্টরের সাইজ কত থেকে কত হবে? 5 জন থেকে 20 জন। মাস্ট কনসিস্ট অফ 5 to 20 মেম্বার। 5-এর কম হলে হবে না, আবার 20-এর বেশি হওয়া যাবে না। এখন দেখা গেছে কোম্পানি আইনে বলা আছে 20-এর বেশি হওয়া যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংক কোম্পানি আইনে বলা আছে 20-এর বেশি হইতে পারবে, কিন্তু কর্পোরেট গভর্নেন্স বলছে না, 20-এর বেশি হলে সেখানে কি হবে না, গভর্নেন্স ইফেক্টিভ হবে না। বলে না যে হইতে পারবে না, হলে কি হবে না, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা মানা হলো না। তারপর বলছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে কি বলা হয়েছে, কতজন মেম্বার থাকবে? মিনিমাম 2 জন, 1/5 আর মিনিমাম 2 জন, যেটা হ্যাঁ, হায়ার। এটা হবে। কিন্তু যদি কোনো ফ্র্যাকশন আসে, সেটা কি করতে হবে, নেক্সট ইন্টিজারে রাউন্ড আপ হবে। কোনো ফ্র্যাকশন আসলে নেক্সট ইন্টিজারে রাউন্ড আপ হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে এখানে নতুন, এটা নতুন অ্যাড করছে, আগে ছিল না এটা। এই 2018 সালে ছিল না, এটা 21 সালে না 22 সালে, 22 সালে এটা অ্যামেন্ডমেন্ট। অ্যাটলিস্ট ওয়ান মাস্ট বি এ ফিমেল ইন্ডিপেন্ডেন্ট 23 সালে ডিরেক্টর। স্যার, 23 সালে 23 অ্যামেন্ডমেন্ট সালে, হয়েছে। হ্যাঁ 23 সালে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। এটা হচ্ছে একজন কমপক্ষে ফিমেল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর লাগবে। যদি এটা বাস্তব পক্ষে করা কঠিন, মানে 2 জন আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মিনিমাম নিলেন, এর ভিতরে একজন ফিমেল খুঁজে বের করা কঠিন। সকল প্রতিষ্ঠানে একজন করে ফিমেল দিলে ফিমেল বের করা কঠিন। তারপরেও আস্তে আস্তে ডে বাই ডে এটা হয়তো কমপ্লায়েন্স হবে। এখন এখন মনে হয় সব প্রতিষ্ঠান পারে না। দেন হচ্ছে দেন নাম্বারের ক্ষেত্রে বলা হলো, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের নাম্বার বা বোর্ড অফ ডিরেক্টরের সাইজ কিরকম হবে। এলিজিবল ক্রাইটেরিয়া ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এলিজিবল ক্রাইটেরিয়া কি? হোল্ড লেস দেন 1% শেয়ার। 1% শেয়ার। হ্যাঁ, তারপর আর কি কি আছে, নট স্পন্সর অর রিলেটেড টু স্পন্সর, ডিরেক্টর, শেয়ার হোল্ডার বাই ফ্যামিলি। ফ্যামিলি কোনো মেম্বারের স্পন্সর থাকা যাবে না, বা ফ্যামিলি কোনো মেম্বারের স্পন্সরের সাথে সম্পর্ক থাকা যাবে না, ডিরেক্টরের সাথে সম্পর্ক থাকা যাবে না, শেয়ার হোল্ডারদের সাথে সম্পর্ক থাকা যাবে না, যাদের শেয়ার 1% অথবা তার চেয়ে বেশি। স্যার একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একসাথে কয়টা কোম্পানিতে উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে পারে? সরি, তারপর কি বলা হলো,
নো ম্যাটেরিয়াল রিলেশনশিপ তারপরে উইথ, হ্যাঁ 5টার বেশি লিস্টেড কোম্পানিতে ডিরেক্টরশিপ থাকতে হবে না। হ্যাঁ। তারপর বলা হলো যে নট এমপ্লয়েড বাই দ্য কোম্পানি ইন দ্য পাস্ট 2 ইয়ার, পূর্ববর্তী 2 বছর ওই কোম্পানি কোনো এমপ্লয়ি হিসেবে থাকা যাবে না। পূর্ববর্তী 2 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, হ্যাঁ, মিনিমাম 2 বছর পাস হতে হবে, 2 বছরের ভিতরে হলে হবে না। নো ম্যাটেরিয়াল রিলেশনশিপ উইথ দ্য কোম্পানি আর এফিলিয়েট, কোম্পানি অথবা কোম্পানি সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের সাথে তার কোনো মেটেরিয়াল বলতে কি বুঝে এখানে? ম্যাটেরিয়াল ইমেটেরিয়াল বলতে কি বুঝি? সিগনিফিকেন্সি বুঝায় না স্যার, মানে গুরুত্বপূর্ণ পদে। গুরুত্ব, এখানে সিগনিফিকেন্ট বলা হয়, গুরুত্বপূর্ণ কতটুকু, ঠিক আছে? এই ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল যে নাউন, ওই নাউন না, ওই ম্যাটেরিয়াল না এটা, ঠিক আছে? ম্যাটেরিয়াল মানে হচ্ছে এখানে সিগনিফিকেন্সি আছে কিনা, যেটার মানে আপনার কাউন্টেবল, যেটার ম্যাটেরিয়াল মানে আপনার এটার ইনফ্লুয়েন্সিয়াল হয়, সেই ক্ষেত্রে সেরকম হওয়া যাবে না। মেটেরিয়াল রিলেশনশিপ থাকা যায়, রিলেশনশিপ থাকতেই পারে আপনার সাথে, আপনি আমার 2টা 4টা ক্লাস করছেন, আপনার সাথে এরকম একটা মেটেরিয়াল রিলেশনশিপ আছে, কিন্তু এটা মেটেরিয়াল না। কিন্তু আপনার সাথে আমার একটা বিজনেস ছিল, হ্যাঁ, এই যে জিনিসটা বিজনেসের অবস্থায় আপনার সাথে আবার আমি আপনার খাতাতে কাটতেছি, এইটা একটা মেটেরিয়াল রিলেশনশিপ হতে পারে, ঠিক আছে? নট ইনভলভ উইথ এনি স্টক এক্সচেঞ্জ, এই যে কর্পোরেট গভর্নেন্সে যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবেন, তারা স্টক এক্সচেঞ্জে টিআরইসি হোল্ডার, হ্যাঁ, আর ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারি, এইসব প্রতিষ্ঠানের কি হতে পারবে না, সে সম্পর্কে থাকতে পারবে না। নট লিঙ্ক, তাদের সাথে পরবর্তী 3 বছরের কোনো লিঙ্কও থাকতে পারবে না, 3 বছর আগ পর্যন্ত। নট এ ডিরেক্টর ইন মোর দেন 5 লিস্টেড কোম্পানি, নট এ লোন ডিফল্টার, নট ক্রিমিনালি কনভিক্টেড, কোনো ক্রিমিনালি কনভিক্টেড হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরে যদি আপনার পরীক্ষা আসে যে এলিজিবল ক্রাইটেরিয়া ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তাহলে আপনি এইভাবে লিখবেন। বুঝতে পারছেন? একজন বলেন তো, এলিজিবল ক্রাইটেরিয়া গুলো কি কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের? আমি যাকে বলি সে বলবেন। রানী আক্তার, আপনি বলেন। রানী আক্তার শুনতে পাচ্ছেন? পারবেন? শারমিন আক্তার, রিতা। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলতে পারবেন এলিজিবল ক্রাইটেরিয়া ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর? স্যার এইটা একটু ভালো করে পড়তে হবে, এমনি যা শুনলাম সেই অনুযায়ী বলতে বলেন বলেন বলেন, সে অনুযায়ী বলেন, সে অনুযায়ী বলেন। মানে ক্রাইটেরিয়া মিনিমাম 2 ইয়ার্স, একটা যে কোনো কোম্পানির সাথে 2 ইয়ার্স কোনো কোম্পানির সাথে যুক্ত থাকা যাবে না। তারপরে হচ্ছে কোন কোম্পানি, কোন কোম্পানি সেটা, এটা একটু ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কোন কোম্পানি এটা? কোন কোম্পানি মানে ওই যেই নির্দিষ্ট কোম্পানি সেই কোম্পানির, রাইট, মানে যে কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে যাচ্ছে সেই জি, কোম্পানিতে পূর্বে সেই 2 বছর। কোম্পানির সাথে সে মিনিমাম 2 ইয়ার্স কোনো এমপ্লয়ি হিসেবে কার্যকারিতা করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট। তারপরে হচ্ছে স্যার আরো একটু ভালো করে পড়তে হবে, তারপর না হয় পরের দিন বলবো স্যার। ওকে, না আজকে thank you। প্রথমটা 1% এর কম শেয়ার হোল্ডারিং হতে হবে তার। হ্যাঁ হ্যাঁ জি স্যার, হ্যাঁ, 1% এই এর জিনিসগুলো শেয়ার খেয়াল রাখতে হবে। জি স্যার। ইভেন কোনো স্পন্সর বা কোনো ডিরেক্টর অথবা শেয়ার হোল্ডার তার ফ্যামিলি
কারোর সাথে এরকম 1% বা কম শেয়ার আছে, বেশি আছে, সেই রকম তার কাছে সম্পর্ক থাকা যাবে না। ঠিক আছে, জি এই জি মেজর এই 2-3টা জিনিস অবশ্যই তা বলতে হবে। জি স্যার, ওকে ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ওই যে ট্র্যাক হোল্ডার, এটা কি স্যার? এটা কেউ একজন বলেন তো, এটা কি? PREC বলতে কি বোঝা? কারো জানা আছে? তো ব্রোকার লাইসেন্সের মতো? হ্যাঁ বলেন, ব্রোকার লাইসেন্সি, যেহেতু স্টক এক্সচেঞ্জের সাথে সাথে। হ্যাঁ, বলেন। নর্মালি তো আমরা ডিরেক্টলি স্টক মার্কেট থেকে শেয়ার কিনতে পারি না, একটা ব্রোকারের মাধ্যমে শেয়ার গুলা কিনি। কিনেন, রাইট। এই ক্ষেত্রে ব্রোকাররা কোন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে না। ব্রোকার বলতে যাদের এই সার্টিফিকেট থাকে, এই জি জি। সার্টিফিকেট, এটার নাম হচ্ছে ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট। ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট, ঠিক আছে? যিনি কোশ্চেন করলেন জি স্যার। PREC হোল্ডার মানে হচ্ছে আপনাকে ওই একটা স্টক এক্সচেঞ্জ অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনাকে একটা সার্টিফিকেট দেবে, স্পেশাল স্টক এক্সচেঞ্জ সার্টিফিকেট দেয় যে আপনি ওনার হয়ে, GSC হয়ে আপনার, তার পক্ষে আপনি কি করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন। ট্রেডিং মানে ব্রোকারেজ হাউস, ঠিক আছে? এই জি যে ব্রোকারেজ হাউসে যিনি সার্টিফিকেট দেয় তাদেরকে বলা হয় PREC হোল্ডার, ঠিক আছে? ট্রেডিং রাইট জি। এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট, এটা আপনারা তো পারার কথা, এগুলো তো আপনারা পড়ে আসছেন ফার্স্ট পার্টে, তো এগুলো ভালো করে পড়ানোর কথা। ওকে, নেক্সট একজন একটু ভালো করে বলেন তো, এলিজিবল ক্রাইটেরিয়া ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কে বলবেন? প্রশান্ত দাস। আচ্ছা হ্যাঁ পারবেন, স্যার, বলতে পারবেন? হ্যাঁ স্যার ট্রাই করি তো যতটুকু হ্যাঁ, পারি। বলেন বলেন, হ্যাঁ। সবাই স্যার একটু মনোযোগ দিয়ে ইন্ডিপেন্ডেন্ট, শুনবেন, এটা মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো আপনার পরীক্ষা আসবে। হ্যাঁ বলেন। আচ্ছা, একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সর্বোচ্চ 1% শেয়ার হোল্ড করতে পারবেন। আর উনি কোনো স্পন্সর অথবা এভাবে বলবেন না, ডিরেক্টরদের উল্টা সাথে বলবেন, উল্টা বলবেন। 1% সর্বোচ্চ করতে পারবে না, কম, 1% এর কম, 1% করলেই বাদ। ওয়ান হ্যাঁ পার্সেন্টের নিচে, 1%-এর নিচে হোল্ড করতে হ্যাঁ। পারবেন। আর স্যার ওনার কোনো স্পন্সর বা ডিরেক্টরদের সাথে মানে লিঙ্ক আপ থাকবে না। উনি যে কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ হবেন, ওই কোম্পানিতে প্রিভিয়াস 2 ইয়ার্স এর মধ্যে ওনার কোনো এমপ্লয়মেন্ট থাকবে না মিনিমাম। আর আর স্যার স্টক এক্সচেঞ্জ অথবা ট্রেড রাইট ইন্টারমেন্ট সার্টিফিকেট এমন হোল্ডারদের সাথে ওনার কোনো লিঙ্ক আপ থাকবে না। তারপরে আরো 5টা লিস্টেড কোম্পানির বেশি বেশি কোম্পানির সে স্যার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে ডিরেক্টর হতে পারবেন না, হোল্ড করতে 5টা কোম্পানি হতে পারবে। জি তারপরে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা যে লোন ডিফল্টার হিসেবে থাকতে পারবেন না, জি। আর ক্রিমিনালি কোনো ইয়ে থাকতে পারবে না। ক্রিমিনালি কনভিক্টেড হওয়া যাবে না। জি। ওকে, থ্যাংক ইউ। এই হলো আমাদের এলিজিবল ক্রাইটেরিয়া ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এগুলো আপনারা আগে পড়ছেন, তারপর আমি রিভিউ করতেছি। অনেকেই হয়তো বা তখন ক্লাস করেন না ঠিক মতে, অথবা মনোযোগ দেন না, এই কারণে হয়তো বা হতে পারে। দেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট ভেন্যু কতদিন হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর will be appointed by the board, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বোর্ডের মাধ্যমে অ্যাপয়েন্টেড হবে, কিন্তু এটা AGM এ এপ্রুভ করে নিতে হবে শেয়ার হোল্ডারদের মাধ্যমে, approved by shareholders in AGM with commission consent। শুধু AGM এ করলেই হবে না, এই AGM এ যাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিলেন তাদেরকে কমিশনও কনসেন্ট করতে হবে, কনসেন্ট দিতে হবে। কমিশন কারা বলতে কি বোঝায় এখানে? কমিশন মিনস বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কনসেন্ট লাগবে, এন্ড NRC রিকমেন্ডেশন। NRC কা বলতে কাদেরকে বলা হয়?
স্যার Nomination নমিনেশন এন্ড committee। রিনিউয়ালেশন কমিটি। কমিটি, কোম্পানির যে নমিনেশন রিমুনারেশন কমিটি আছে তারা রিকমেন্ড করতে হবে। তাহলে এখানে কাজ হচ্ছে এনআরসি রিকমেন্ডেশন, তারপরে বোর্ডের মাধ্যমে অ্যাপয়েন্টেড, সেটা এজিএম এর মাধ্যমে আবার অ্যাপ্রুভ করে নেওয়া, অ্যান্ড কনসেন্ট ফ্রম দা ডিএসইসি। এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ভ্যাকেন্সি যখন খালি হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 90 দিনের ভিতরে সে ভ্যাকেন্সি ফিল আপ করতে হয়। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে যে নিয়োগ দেওয়া হবে সেটা তার বয়স থাকে 3 ইয়ার, 3 বছরের জন্য নিতে পারবেন, এবং তাকে একবার রিনিউয়াল করা যাবে। দ্যাট মিনস হচ্ছে 2 টাইমস সেটা টানা থাকতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। দেন তাকে 3 বছর ব্রেক দিয়ে পরবর্তীতে আবার পুনরায় নিয়োগ দিতে মানে আপনাকে তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের যে আমরা একটা ক্লজ পড়ছিলাম যে ডিরেক্টরদের রোটেশন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ক্ষেত্রে কোনো রোটেশনের কোনো সাবজেক্ট নাই। স্যার টেনরটা কি স্যার একটানা 6 বছর থাকতে পারবে স্যার? 3 বছর, 3 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট হবে, 3 এই যে বছরের পরে রিনিউয়েবল ওয়ান্স প্রয়োজনে আপনি বলতেছে স্যার, রিনিউয়াল করতে পারবেন একবার। 3 বছর পরে। পরে না, 3 বছর পরে না, একটানা 6 বছর থাকবে, একবার রিনিউয়াল করতে পারবেন যদি আবার পরে 3 6 বছর। আচ্ছা ব্রেক থাকবে স্যার 3 বছর। ব্রেক হচ্ছে 6 বছর পর আবার ব্রেক দিয়ে আবার হতে পারে এরকম 6 বছর। ঠিক আছে, 6 বছর 2 বার আপনি তাকে নিয়োগ দিলেন, 3 বছর ব্রেক দিয়ে আবার 6 বছরের জন্য আবার 2 মেয়াদে নিয়োগ হতে পারে, অসুবিধা নেই। ক্লিয়ার? জি স্যার স্যার ক্লিয়ার। ক্লিয়ার হতে পারে না স্যার। আপনি একটানা 6 বছর থাকবেন, ব্রেক নাই, আপনি ব্রেক বলতেছেন দিকে, আমি বারবার বলতেছি এটা একটানা 6 বছর থাকতে পারবেন যদি হ্যাঁ তাকে এটাই বলতেছে স্যার, রিনিউয়াল জি করা জি হয়, ঠিক যদি আছে। তাকে রিনিউয়াল করা হয়, কিন্তু 6 একবারে 6 বছর বছর, থাকতে পারবে। একবারে 6 বছরের আপনি নিয়োগ দিতে পারবেন 3 না। বছর স্যার, একবারে 3 বছর রিনিউ করলাম, আরো 3 বছর থাকলো, 6 এই বছর। হিসেবে একটা না স্যার, এটা বলতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে জি কন্ডিশন হচ্ছে রিনিউয়াল করতে হবে, এটা হলো 6 বছর। 6 বছরের পরে তাকে ব্রেক দিতে হবে 3 বছর, জি। দেন ইউ ক্যান রিঅ্যাপয়েন্টেড আবার রিঅ্যাপয়েন্ট করা যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ফর 2 টাইমস। ওকে, কোয়ালিফিকেশন কি হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের? এখানে দুইটা জিনিস একটা খেয়াল করেন, একটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া এক জিনিস, কোয়ালিফিকেশন আরেক জিনিস। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এগুলা হলে আপনি কোয়ালিফিকেশন থাকলেও হতে পারবেন না। আর এই জিনিসগুলা ক্রাইটেরিয়া গুলা যদি ফুলফিল করে দেন আপনি কি করতে পারবেন, আপনার কোয়ালিফিকেশন থাকলে আপনি তাকে নিয়োগ দিতে পারবেন। তাহলে কোয়ালিফিকেশন গুলা কি কি? কোয়ালিফিকেশন মাস্ট বি ইথিক্যাল, নলেজেবল এন্ড এক্সপিরিয়েন্স। এটা হলো মূল কোয়ালিফিকেশন। তাকে অবশ্যই নলেজেবল হতে হবে, ইথিক্যাল হতে হবে, এবং সে এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা থাকতে হবে। দেন বলা হচ্ছে মাস্ট হ্যাভ 10 প্লাস, অর্থাৎ 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকতে হবে, 10 ইয়ার্স প্লাস। তো 10 বছর হলে হবে না, 10 বছর থেকে একদিন বেশি হতে হবে। 10 প্লাস ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়ান অফ দ্য ফলোইং। কিরকম? সে বিজনেস লিডার হোক, তার 10 বছর অভিজ্ঞতা, কর্পোরেট লিডার হলেও তার 10 বছর অভিজ্ঞতা, গভর্নমেন্টের স্টেচুরি অফিসিয়াল হলেও তার 10 বছর অভিজ্ঞতা, ইউনিভার্সিটি টিচার হলেও, প্রফেশনাল হলেও, সবগুলোর ক্ষেত্রে তার 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে কোয়ালিফিকেশন গুলা কি কি? কোয়ালিফিকেশন হচ্ছে 1 নাম্বার, একটা হতে পারে সে বিজনেস লিডার। বিজনেস লিডার কোথাকার বিজনেস লিডার? এমডি হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের। হ্যাঁ, বিজনেস লিডার কাকে বলা হয়? আমি এগুলো বলছি, আগে পড়াইছি। বিজনেস লিডার কর্পোরেট লিডারের পার্থক্য। এমডি বিজনেস লিডার না, ঠিক আছে? বিজনেস লিডার হচ্ছে এন্টারপ্রেনিউর। হ্যাঁ, ডিরেক্টর অফ এ কোম্পানি উইথ অ্যাট লিস্ট টাকা 100 মিলিয়ন পেড আপ ক্যাপিটাল, অর্থাৎ 10 কোটির বেশি পেড আপ ক্যাপিটালের কোনো কোম্পানির ডিরেক্টর অথবা কোনো চেম্বারের মেম্বার। ওই কোম্পানিটা কি কোনো চেম্বার অফ কমার্স বলেন, চেম্বার অফ ইমুক 4 কোটি এরকম কোনো চেম্বারের মেম্বার হয়, তাহলে সেই কোম্পানির ডিরেক্টর কি হতে পারবেন? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। কিন্তু কন্ডিশন হচ্ছে 10 বছরের বেশি অভিজ্ঞতা থাকতে হবে।
কর্পোরেট লিডার, সিনিয়র এক্সিকিউটিভ যারা, তারা কর্পোরেট লিডার হিসেবে ঠিক করা হয়। এমডি, সিএফও, সিএস, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স। দেন গভর্নমেন্ট আর স্ট্যাটিউটরি অফিসিয়াল কারা, যাদের গ্রেড হচ্ছে মিনিমাম 5, গ্রেড 5 র্যাঙ্ক, পঞ্চম গ্রেডের সর্বনিম্ন, তার চেয়ে বেশি উপরের যারা, উইথ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড ল ব্যাকগ্রাউন্ড, কিন্তু তার লেখাপড়াটা হতে হবে বিজনেস, ইকোনমিক্স এবং ল রিলেটেড। যদি হয়ে থাকে সেই সকল গভর্নমেন্ট আর স্ট্যাটিউটরি অফিসিয়াল যারা, তারা কি করতে হবে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। ইউনিভার্সিটি টিচার, হ্যাঁ, উইথ রিলিভেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এই ইউনিভার্সিটি টিচার কারা হতে পারবেন, বিজনেস, ইকোনমিক্স, ল ব্যাকগ্রাউন্ডের ইউনিভার্সিটি টিচাররা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। প্রফেশনাল, যারা প্রফেশনাল তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। কারা, অ্যাডভোকেট, হাইকোর্টের যারা অ্যাডভোকেট তারা, অন্যরা না। সিএস, সিএমএস, সিএফএস, সিপিএ, এসিসিএ আর চার্টার সেক্রেটারি, এইরকম সবগুলো প্রফেশনাল কোয়ালিফিকেশন যাদের আছে, তারাই কি করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। রিল্যাক্সেশন অফ রিকোয়ারমেন্ট পসিবল উইথ কমিশন অ্যাপ্রুভাল। উপরে যা যা বলছি এগুলো সব কিছু ছাড়াও হতে পারে, এটা ডিপেন্ড করবে কমিশন যদি তাকে কি করে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। উপরে একটা মানে কোনো একটা ভাইলেশন হচ্ছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি সেটা মেনে নেয় এবং সেটা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। ক্লিয়ার কোয়ালিফিকেশন গুলা? এগুলো আমি শর্টকাটে বলছি, আপনাদের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে আরো সুন্দর করে বলা আছে ইন ডিটেলস। কেউ বলতে পারবেন একজন কোয়ালিফিকেশন গুলা কি কি? মুন্নি বণিক, জি স্যার। হ্যাঁ বলতে পারবেন কোয়ালিফিকেশন গুলা? আর অত ডিটেলস বলতে পারবো না, একটু সামারি বলেন বলেন, যা বলার পারেন তাই বলেন। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে গেলে তাকে তো অবশ্যই এক্সপিরিয়েন্স হইতে হবে ওই ফিল্ডে, এবং তার এক্সপিরিয়েন্স গুলা হচ্ছে কয়েকটা সাইড, কয়েকটা ক্ষেত্রে থাকতে হবে। একটা হচ্ছে বিজনেস লিডার হিসেবে, অথবা কর্পোরেট লিডার হিসেবে, অথবা হচ্ছে ইউনিভার্সিটি টিচার হিসেবে, অথবা প্রফেশনাল হিসেবে। এই কয়েকটা ক্ষেত্রে তার যদি 10 বছরের মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স না থাকে, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। ওকে, এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন্য একজন কেউ বলতে পারবেন ডিটেলস সবটা? তার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের এক্সপেরিয়েন্স থাকতে হবে, তাকে অবশ্যই নির্দিষ্ট ক্ষেত্রে নলেজেবল পার্সন হতে হবে, এবং নৈতিক যে ভ্যালু ওটা অবশ্যই তাকে হোল্ড করতে হবে। 10 বছরের বেশি এক্সপেরিয়েন্স থাকতে হবে রিলেটেড ফিল্ড, অ্যাজ এ বিজনেস লিডার, কর্পোরেট লিডার, গভর্নমেন্ট অথবা স্ট্যাটুটরি অফিসিয়াল, ইউনিভার্সিটি টিচার হিসেবে, এবং প্রফেশনাল। নির্দিষ্ট কিছু প্রফেশন আছে, সিএস, সিএমএ, সিএফএস, সিপিএ এবং অ্যাডভোকেট হিসাবে। এই উপরের সবগুলাই রিল্যাক্সেশন, কোনো একটা রিল্যাক্সেশন পাইতে পারে যদি সেটা আরজিএসসি থেকে অ্যাপ্রুভাল নিয়ে রাখে। আরজিএসসি না, সরি, কমিশন বলা আছে, বিসেক, সিকিউরিটি বিসেক, এক্সচেঞ্জ কমিশন। বিসেক, হ্যাঁ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। কমিশন, বিসেক। থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে আমরা এখন আরেকটা কর্পোরেট গভর্নেন্সে একটা রুল হচ্ছে চেয়ারপারসন ভার্সেস এমডি ও সিইও। চেয়ারপারসন এবং এমডি সিইও অবশ্যই কি হতে হবে, আলাদা হতে হবে। দুইটা পোস্ট একজনের হতে পারবে না, এমডি এবং চেয়ারম্যান আলাদা হতে হবে। এমডি সিইও ক্যান নট হোল্ড দ্য সেম রোল ইন অ্যানাদার লিস্টেড কোম্পানি। এমডি দুইটা কোম্পানি একসাথে, দুইটা কোম্পানি এমডি হতে পারবেন না। চেয়ারপারসন মাস্ট বি নন এক্সিকিউটিভ। চেয়ারপারসন যিনি হবেন প্রতিষ্ঠানের, চেয়ারপারসন কখনোই কি হতে পারবেন না, ওই কোম্পানির স্যালারিড পারসন হওয়া যাবে না।
Roles of chairperson and MD or CEO must be clearly defined. In chairperson's absence, a non-executive director may act as a chairperson temporarily. কোনো একদিন চেয়ারম্যান নাই, সেখানে বোর্ডের মেম্বার যারা আছেন তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান বানাইতে হবে। তাহলে কাকে বানাতে হবে? অবশ্যই নন এক্সিকিউটিভ ডাইরেক্টর। নন এক্সিকিউটিভ ডিরেক্টর হতে হবে। ওখানকার যে এক্সিকিউটিভ ডিরেক্টর তার মধ্যে থেকে একজনটা বানাইলে হবে না। স্যার উপরে একটা যে 3 নাম্বারটা, চেয়ারপারসন মাস্ট বি নন এক্সিকিউটিভ হ্যাঁ, নন এক্সিকিউটিভ ডিরেক্টর। ডিরেক্টর নির্দেশ। ডিরেক্টর না বললেও হবে, অসুবিধা নেই, নন এক্সিকিউটিভ আর কি, এক্সিকিউটিভ হওয়া যাবে না। ওকে, কর্পোরেট গভর্নেন্সের গাইডলাইনে বলা আছে একটা ডিরেক্টরস রিপোর্ট দিতে হবে। সেটা অ্যানুয়াল রিপোর্টে আমরা দেখবেন ডিরেক্টরস রিপোর্ট দেওয়া হয়। সেই ডিরেক্টর রিপোর্টে কি কি উল্লেখ করতে হবে এগুলো এখানে বলা আছে, আপনারা এগুলো পড়ছেন। এগুলো আমি আর ডিটেলস এইদিকে যাচ্ছি না। বোর্ড annual report must include industry outlook and future development, product segment performance, risks and environmental impact, analysis of cost of goods sold, gross, net profit margin, extraordinary activities, related party transactions, use of IPO, RIPO, and rights issued by fund, post-IPO financial results, financial variance explanation, director's remuneration, affirmations on fair presentation, internal control, books of control, account, minority shareholders protection, going concern status, key operational data, last 5 years, dividend policy explanation, bonus stock dividend declaration status, number of board meetings and director attendance, shareholders pattern, director appointment, reappointment details, management discussion analysis, include করা হবে, accounting policy changes, comparative performance, peer industry, economic analysis, risks and mitigation, follow-up, future plans, forecast, CEO, CFO certification, compliance certificate, business strategy and trade sectors may be omitted. এই দেখছেন কতগুলা কথা বললাম, এটা ডিরেক্টরস রিপোর্টে উল্লেখ করতে হবে। এখন অন্য জায়গায় বলা আছে ডিরেক্টরস রিপোর্ট দিতে হবে, এখানে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন স্পেসিফিক বলে দিচ্ছে এই পয়েন্টগুলো মিনিমাম থাকতে হবে। এখানে সবগুলো পয়েন্ট দিয়ে ডিরেক্টরস রিপোর্ট দিতে হবে। যদি এগুলো পয়েন্টগুলো আরপিওটা কি জিনিস স্যার? আর কি হচ্ছে আরপিও রাইট পাবলিক অফারিং আছে। আইপি হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, রাইট শেয়ার যে ইস্যু করে, এই যে রাইট ইস্যু ফান্ড, রাইট পাবলিক অফারিং, পাবলিকের জন্য যদি রাইট শেয়ার ইস্যু করে তখন আরপি বলা হয়। এই পয়েন্টগুলো যদি আপনি উল্লেখ না করেন তাহলে কি হবে? আপনি কর্পোরেট গভর্নেন্স ফলো করেন না। তাহলে বলেন তো কি কি পয়েন্ট বলছে এখানে, একজন বলেন। Director reports to shareholder. Point number 1, the board annual report must include industry outlook and future developments, product segment performance, risk and environmental impacts, analysis of COGS, gross and net profit margin, corporate governance, extraordinary activities, related party transactions, detail and amounts, use of IPO, RPO or right এখানে issue fund. এখানে রাইট ইস্যু আছে তো, আরপিও মানে হচ্ছে রিপিট পাবলিক অফারিং, আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, তারপর যদি নতুন করে আবার যখন শেয়ার যখন ইস্যু করে তখন বলা হয় রিপিও, আরপিও রিপিট পাবলিক অফারিং। Repeat public offering, হ্যাঁ হ্যাঁ RPO. হ্যাঁ। Post IPO financial result analysis, financial variance explanations, director's remuneration, affirmations on fair presentations, internal controls, books of account, minority shareholders protection, going concern status,
key operational data last 5 years. এগুলো বলবো? বলেন। Dividend policy explanation. Bonus or stock dividend declaration status. Number of board meeting and director attendance. Shareholding pattern, name wise. Director appointment or reappointment details. Management discussion and analysis covering accounting policies and changes. Comparative performance 5 years and inflation. Peer industry and economic analysis. Risk and mitigation. Future plans and forecast. CEO or CFO certification. Compliance certificate. Business strategy and trade secrets may be omitted. থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি কি এই পয়েন্টগুলো যদি আপনি দেখেন, আপনি যদি ডিরেক্ট শেয়ার হোল্ডার হিসাবে যদি আপনি এই রিপোর্টটা দেখেন, তাহলে আপনার আর জানার বাকি থাকবে। এই জন্যই কর্পোরেট গভর্নেন্স বলা হয়েছে যে আপনি শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে ডিরেক্টরসরা এই রিপোর্টগুলা প্রদান করবে। এই অ্যানালাইসিস গুলো যদি আপনি সবগুলো পয়েন্ট যদি আপনি সুন্দর করে দেন, আর শেয়ার হোল্ডার যদি এগুলা অ্যানালাইসিস করার মতো ক্ষমতা থাকে, সে অনুযায়ী যদি শেয়ারে মার্কেটে সে ইনভেস্ট করে, ক্যাপিটাল মার্কেটে সে যদি ইনভেস্ট করে, তাহলে সে ডিপ্রাইভ হবে না, সে ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে এইরকম গুলো কেউ অ্যানালাইসিসও করে না, বা এগুলো অ্যানালাইসিস করে যে আপনার ডিপ্রাইভ হবেন না সেটাও এনশিওর হওয়া যায় না। ঠিক আছে, যেগুলো শেয়ারের কোনো নামগন্ধ নেই সেই মানে আপনার কোম্পানির নামগন্ধ নেই সেই শেয়ারের দাম খালি বাড়ে, আর যেগুলো খুব ভালো কোম্পানি সেই শেয়ারের দাম বাড়ে না, কিছু করার নেই। হ্যাঁ, অনেকটাই গ্যাম্বলিং এর মধ্যে চলে। এই হলো মানে কর্পোরেট গভর্নেন্সের একটা ভালো একটা জিনিস, সেটা হচ্ছে ডিরেক্টরস রিপোর্টে স্পেসিফিক বলা আছে কি কি উল্লেখ করতে হবে মিনিমাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, তাহলে আপনি পরীক্ষায় পারবেন, নাহলে পারবেন না। স্যার ডিরেক্টররা কখন এটা মানে প্রেজেন্ট করে শেয়ার হোল্ডারদের কাছে? ইয়ারলি ইয়ারলি অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমে। এটা তো যাবে কিসের মাধ্যমে? অ্যানুয়াল অ্যানুয়াল রিপোর্ট। দেখছেন অ্যানুয়াল রিপোর্ট কখনো? অ্যানুয়াল রিপোর্ট কখনো দেখছেন? আমি বলছিলাম প্রথম ক্লাসে বলছিলাম আপনারা একটা অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, ভালো একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, তাহলে সব পাবেন। ওকে, ওয়েবসাইট থেকে ভালো একটা কোম্পানি, যে কোনো ভালো কোম্পানির একটা অ্যানুয়াল রিপোর্ট দেখেন আজকেই। দেন হচ্ছে আর কারো কোনো কোশ্চেন? ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর একসাথে কতগুলা কোম্পানিতে হওয়া যাবে, মানে এই বলা আছে তো, আমরা এট বলছি দ্য তো সেম টাইম? 5টা তো বলছি না? স্যার এটা কি এট দ্য সেম টাইম নাকি হ্যাঁ, সর্বোচ্চ এট এ 5টা? টাইমে 5টা থাকতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। বোর্ড মিটিং। হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন আছে? কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে বলা হচ্ছে যে বোর্ড মিটিং যে এগুলা করবে, সেগুলো প্রসিডিওর গুলা সেগুলা কিভাবে করবে, হ্যাঁ, সেইগুলা বাংলাদেশ সেক্রেটারি স্ট্যান্ডার্ড সেট বাই দ্য ICSB, ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি অফ বাংলাদেশ। তারা স্ট্যান্ডার্ড ইস্যু করেছেন, এই স্ট্যান্ডার্ড গুলা ফলো করলেই ভালো হয় বোর্ড মিটিং গুলো, প্রসিডিওর গুলো ওখানে সব উল্লেখ করে দেওয়া হবে। কোড অফ কন্ডাক্ট গুলা কি কি? Board must adopt a code of conduct based on the NRC recommendation. ওই প্রতিটা প্রতিষ্ঠানে দেখবেন কোড অফ কন্ডাক্ট থাকে। আপনি কোন কাজগুলা কিভাবে মানে করতে পারবেন, প্রতিষ্ঠানে কোন কাজগুলা করতে পারবেন না, কোনটা নিষিদ্ধ, সেইগুলা ইন ডিটেলস দেওয়া থাকে কোড অফ কন্ডাক্ট।
সেই কোড অফ কন্ডাক্টটা বোর্ড অ্যাডপ্ট করে নিবে, কিন্তু এর আগে এটা এনআরসি যে রিকমেন্ডেশন হয়ে আসতে হবে। মাস্ট বি পাবলিশড অন দ্য কোম্পানি ওয়েবসাইট। এই কোম্পানির প্রতিটা কোম্পানির একটা ওয়েবসাইট লাগবে, সেই ওয়েবসাইটে ইথিক্স, কনফিডেন্সিয়ালিটি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই রিলেটেড যে পলিসি আছে সেগুলা উল্লেখ করতে হবে, সেগুলো পাবলিশ করতে হবে। লিগ্যাল কমপ্লায়েন্স, ইনসাইডার ট্রেডিং হয় না, এই জিনিসগুলো স্টেক হোল্ডার রিলেশন এবং ইন্ডিপেন্ডেন্স, এই রিলেটেড কথাবার্তা ওয়েবসাইটে দিতে হবে। গভর্নেন্স অফ বোর্ড অফ সাবসিডিয়ারি কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে কিছু গভর্নেন্স মানতে হয়। আপনি এতক্ষণ আমরা যা বলছি তার কোম্পানির নিজস্ব কোম্পানি, মূল কোম্পানি, মাদার কোম্পানির কথা বলছি। মাদার কোম্পানি যদি অন্য কোনো সাবসিডিয়ারি কোম্পানি থাকে, ঠিক আছে, সেই সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে কি হবে? সেই সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে হোল্ডিং কোম্পানির যে নিয়ম, কম্পোজিশন, বোর্ড কম্পোজিশন, সেগুলো সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রেও কি করতে হবে? মানতে হবে। At least one independent director from the holding company must be on subsidiary company. হোল্ডিং কোম্পানির একজন ডিরেক্টর, একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাবসিডিয়ারি কোম্পানির কি হতে হবে? বোর্ড মেম্বার হতে হবে, কমপক্ষে একজন। অডিট কমিটি মাস্ট রিভিউ সাবসিডিয়ারি কোম্পানিজ ফাইন্যান্সিয়াল এন্ড ইনভেস্টমেন্ট। সাবসিডিয়ারি কোম্পানির যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং যে লেনদেনগুলো হয় এবং তাদের যে ইনভেস্টমেন্ট আছে সেগুলো অডিট কমিটি কি করবে? রিভিউ করবে। কোন অডিট কমিটি? মাদার কোম্পানির অডিট কমিটি সাবসিডিয়ারি কোম্পানির ফাইন্যান্সিয়ালস এবং ইনভেস্টমেন্ট গুলা রিভিউ করবে। দেন সিনিয়র ম্যানেজমেন্ট কাকে বলা হয়েছে? সিনিয়র ম্যানেজমেন্ট এমডি, সিইও, সিএফও, সিএস, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স, এই পোস্টগুলোকে বলা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট। এই সিনিয়র ম্যানেজমেন্ট গুলা সেপারেট ইন্ডিভিজুয়ালস হবে, দুইটা পোস্ট একজনকে দেওয়া যাবে না। সিএফও, সিএস, কোম্পানি সেক্রেটারি আর হলো সিএফও, দুইটা একজন পোস্ট বহন করতে পারবে না। সিএফও আর হেড অফ ইন্টারনাল অডিট একজন হতে পারবে না। সিএস আর ইন্টারনাল হেড অফ ইন্টারনাল অডিট একজন হতে পারবে না, আলাদা আলাদা লোক হতে হবে। এদেরকে কারা অ্যাপয়েন্টমেন্ট করবে? বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবে। দি বোর্ড মাস্ট অ্যাপয়েন্ট সেপারেট ইন্ডিভিজুয়ালস অ্যাজ এমডি, সিএফও, কোম্পানি সেক্রেটারি অ্যান্ড হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স। ইন্ডিভিজুয়ালস ক্যান নট হোল্ড এক্সিকিউটিভ রোলস ইন আদার কোম্পানি। এই যে চারটা রোলের কথা বলছি, এই চারটা রোল অন্য কোম্পানি, দুইটা কোম্পানি একসাথে হওয়া যাবে না। দুইটা কোম্পানি একসাথে করে সে রোল বহন করতে পারবে না, ঠিক আছে? সে একটা কোম্পানিতেই চাকরি করতে হবে, দুইটাতে একসাথে পারবে না। বোর্ড ডিফাইন্ড রেসপন্সিবিলিটি অফ সিএফও, সিএস এন্ড হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স, রিমুভাল রিকোয়ার্ড বোর্ড অ্যাপ্রুভাল। তাদেরকে যদি এই চারটা যে সিনিয়র ম্যানেজমেন্ট, এই সিনিয়র ম্যানেজমেন্ট কাউকে যদি সরাইতে হয় তাহলে এটা বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে, এবং সেই অ্যাপ্রুভালের পরেও রিপোর্টিং টু দ্য কমিশন অ্যান্ড স্টক এক্সচেঞ্জ, এবং সেইটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে এবং স্টক এক্সচেঞ্জে সেই জিনিসটা জানাইতে হবে যে আমাদের প্রতিষ্ঠানের এই কারণে আমাদের কোম্পানির এমডি অথবা সিএফও অথবা সিএস অথবা হেড অফ ইন্টারনাল অডিট কমপ্লায়েন্সকে কি করা হয়েছে? রিমুভ করা হয়েছে। অ্যাটেন্ডেন্স অ্যাট বোর্ড মিটিং, এই সিনিয়র ম্যানেজমেন্ট যে চারটা পোস্ট বলা হয়েছে তারা মাস্ট অ্যাটেন্ড বোর্ড মিটিং, তারা বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। কিন্তু তাদের যদি পার্সোনাল রিলেটেড কোনো থাকে, কোনো জিনিসপত্র থাকে, তার স্যালারি, তার প্রমোশন অথবা অন্য কোনো কিছু, সেই সময় তারা এই বোর্ডে থাকতে পারবে না। তাদের ডিউটি গুলা কি কি? এমডি এবং সিএফও ডিউটি কি? দে মাস্ট সার্টিফাই টু দ্য বোর্ড। এমডি, সিএফও দুইজনেই অবশ্যই বোর্ডকে সেদিন সার্টিফাইড করবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ট্রুথফুল, ফেয়ার অ্যান্ড নট মিসলিডিং, comply with accounting standards and applicable laws, no fraudulent or the unlawful transactions occurred. This certification must be included in the annual report. এই যে একটু আগে বললাম, annual report annexer এতে সিইও এবং সিএফও জয়েন্টলি কি করবে? একটা সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটটাতে কি থাকবে সে কথাটা এখানে বলা আছে। সেই সার্টিফিকেটে এই লেখাগুলা থাকবে, এই পার্টগুলা, চারটা মানে আপনার লাইন থাকবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ট্রুথফুল, ফেয়ার এন্ড নট মিসলিডিং, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর prepared, comply with the accounting standards and applicable laws, there are no fraudulent or unlawful transactions occurred. This certification must be included in annual report. এটা annual report এ include করতে হবে।
বোর্ড অফ ডিরেক্টরস এর কমিটি থাকে, সেই কমিটিগুলোর কথা আমরা আগেও বলছি, এখনো আবার বলছি। অডিট কমিটি আর নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি, এই দুইটা অবশ্যই করতে হবে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী। অডিট কমিটি কিভাবে হবে এবং অডিট কমিটির রেসপন্সিবিলিটি কি? হ্যাঁ, অডিট কমিটি একটা সাব কমিটি হিসাবে কাজ করবে। অডিট কমিটি ট্রু অ্যান্ড ফেয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেন হয় সেটা তারা এনশিওর করবে। ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল মনিটরিং করবে। অডিট কমিটি বোর্ডকে সেগুলো জানাবে এবং সেগুলো লিখিত আকারে ডকুমেন্টেশনে প্রোভাইড করবে। অডিট কমিটির 3 জন মেম্বার থাকবে, এর ভিতরে একজন অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। এই একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যিনি থাকবেন উনি চেয়ারম্যান হবেন। মিনিমাম অডিট কমিটির চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে। এগুলো আর ডিটেলস আমরা বললাম না, এগুলো আপনারা দেখে নিন। আমরা বলছি অডিট কমিটি এখানে বছরে 4টা মিটিং করতে হবে, মিনিমাম 4টা মিটিং করতে হবে। অডিট কমিটি কোরাম 2 জন মেম্বার হতে হবে অথবা 2/3 হুইচ এভার ইজ হায়ার। কিন্তু কন্ডিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইজ ম্যান্ডেটরি। একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছাড়া অডিট কমিটির মিটিং করা যাবে না। অডিট কমিটির রুলস কি এগুলা বলা হয়েছে। নমিনেশন রিমুনারেশন কমিটি, তাদের রেসপন্সিবিলিটি কি? তারা একটা সাব কমিটি বোর্ডের, তাদের টর আছে, এই টর অনুযায়ী তারা কাজ করবেন। তারা বছরে অন্তত একটা মিটিং করতে হবে। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা আগে করছি। এক্সটার্নাল আর স্ট্যাচুরি অডিটর হিসাবে তাদের যারা থাকবে তারা এই কাজগুলো ভ্যালুয়েশন, ফেয়ারনেস, ওপিনিয়ন এইসব জিনিসের কাজ করতে পারবে না। ফাইন্যান্সিয়াল ডিজাইন, বুককিপিং, ফাইন্যান্সিয়াল এই কাজগুলো এক্সটার্নাল অডিটররা করতে পারবে না। ছিল অডিট কমপ্লায়েন্স সার্টিফিকেট দিতে হবে। এই যে কর্পোরেট গভর্নেন্স কোড, এই কোডটা আপনার কমপ্লায়েন্স হয়েছে কিনা এখানে একটা কমপ্লায়েন্স সার্টিফিকেশন করে দিতে হয় অডিটের মতো। অডিট যেমন স্ট্যাচুটরি অডিটর নিয়োগ করতে হয়, এরকম এই কমপ্লায়েন্স সার্টিফিকেশনের জন্য অডিটর নিয়োগ করতে হয়। তো এই কমপ্লায়েন্স সার্টিফিকেট কে কে দিতে পারবে, তারা কারা হতে পারবে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবে, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে পারবে, চার্টার্ড সেক্রেটারিতে হতে পারবে। কিন্তু কোম্পানির যে স্ট্যাচুটরি অডিটর বা অডিট ফার্ম সে হতে পারবে না, সে ছাড়াও অন্য কেউ হতে পারবে। এবং তাদের মধ্য থেকে এই যে একটা সার্টিফিকেট দিতে হবে, এই কমপ্লায়েন্স ইস্যু করা হয়েছে, কমপ্লায়েন্স মানা হয়েছে, যে যে পয়েন্টগুলো বলা আছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড 2018 অনুযায়ী, এই অ্যানেক্সারটা ফিল আপ করে তারা সাবমিট করতে হবে। ঠিক আছে, এই ছিল কর্পোরেট গভর্নেন্স। আরো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার স্লাইডগুলো শেয়ার করলে ভালো হবে স্যার। আজকে স্লাইডটা শেয়ার করলে ভালো হবে। স্যার ইনসাইডার ট্রেডিং নিয়ে একটু বলবেন স্যার? একটু 1 মিনিট গ্যাপ দিচ্ছি আমরা মাইকে। যেন বললেন স্যার ইনসাইডার ট্রেডিং নিয়ে একটু যদি বলতেন। কারো জানা আছে ইনসাইডার ট্রেডিং কি? আপনাদের মুখ থেকে শুনলে ভালো হয়, বলেন। ইনসাইডার ট্রেডিং হচ্ছে আপনি পাবলিককে তথ্য না জেনে, পাবলিককে তথ্য ডিসক্লোজ না করে, কোম্পানির ভিতরের যারা লোক তারা যখন তথ্য জেনে, হ্যাঁ, গোপন তথ্য জেনে যদি কোনো ট্রেডিং করে থাকে তখন তাকে বলা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। যেমন কোম্পানির ডিরেক্টর, এমডি, অথবা কোম্পানির সিএফও, অথবা কোম্পানির সেক্রেটারি, অথবা কোম্পানির কোনো অফিসার কত ডিভিডেন্ড দিবে কি দিবে না তারা 1 সপ্তাহ আগে জানলো বা 3 দিন আগে জানলো যে এটা বোর্ডে অ্যাপ্রুভ করা হবে। সেই অনুযায়ী 3 দিন 1 সপ্তাহ আগে থেকে কি করলো, সব শেয়ার কিনে রাখলো। হ্যাঁ, তখন মার্কেটে ইনফরমেশন ডিসক্লোজ হয় নাই।
সেই ডিসক্লোজের আগে যদি সে এই তথ্যের উপর ভিত্তি করে কোনো লেনদেন করে থাকে তখন তাকে বলা হবে ইনসাইডার ট্রেডিং। ক্লিয়ার? ক্লিয়ার? জি জি এই ইনসাইডার আপনার ট্রেডিং খুবই মারাত্মক অপরাধ। এই জন্য প্রতিষ্ঠানের যারা কাজ করেন তারা এই বিশেষ করে এই এ, আপনার যখন ডিভিডেন্ড অথবা আপনার ব্যালেন্স শিট ফাইনালের সময় এটা খুব গোপনীয়তার সহিত এই কাজটা করা হয়, কেউ যেন না জানে। ঠিক আছে তথ্যটা, আর যারা জানে তারা যেন কোনো অবস্থায় যেন তথ্য যেন প্রচার না করে, এবং সেই চেষ্টা করা হয়। এবং যেদিন বোর্ডে পাস হবে, এটা বোর্ড সকালে বোর্ড পাস করে বা 11টা 12টার সময় পাস করলো, এটা ওই দিনই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে এই তথ্যটা পাঠিয়ে দিতে হয়। কেউ যেন এটাকে ইনসাইডার ট্রেডিং করতে না পারে, সেই সুযোগটা যেন না পারে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা শেষ করবো আজকে। নেক্সট আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমরা আপনাদের ক্লাস আছে, ওই সময় আবার দেখা হবে। স্যার এই যে এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং আর ইজিএম টা কি স্যার? এজিএম হচ্ছে ইন জেনারেল প্রতি বছর একটা মিটিং করতে হয় শেয়ার হোল্ডারদের, এটা বলা হয় এজিএম। এজিএম এর পরেও যদি কোনো স্পেশাল কোনো পারপাসের জন্য শেয়ার হোল্ডারদেরকে নিয়ে মিটিং করতে হয় তখন তাকে বলা হচ্ছে ইটিএম। থ্যাংক ইউ। ওকে, নেক্সট। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ওকে, ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম।